পুলিশ কনস্টেবল ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, 18 তারিখ চলে আসছে। ইন্টারভিউ যারা 18 বা 19 তারিখ যারা প্রথম ভাগে ইন্টারভিউ পড়েছে, ইন্টারভিউ ডেট পড়েছে, সবাই একটু টেনশনে আছে। ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হতে পারে, কীভাবে আমাদের ইন্টারভিউটা একটু বেটার করা যেতে পারে। আজকে আমরা টপ 50 কোশ্চেন নিয়ে এসেছি, সাথে সাথে তোমাদের কিছু গাইড করার চেষ্টা করব কীভাবে তোমরা ইন্টারভিউটা একটু ভালোভাবে দিতে পারো। ইন্টারভিউর আগে এবং পরে তোমাদের প্রিপারেশনটা কীরকম শেষ সময় থাকা উচিত। আমরা বলবো ইন্টারভিউর দিন আগে বেশি রাত করে ঘুমাবে না, একদম টাইমলি ঘুমিয়ে যাবে, টেনশনটা একটু কম নেবে, যা হওয়ার তা হবে। তুমি এতদিন যা প্র্যাকটিস করেছো তার উপর ভিত্তি করেই তোমার ইন্টারভিউটা হবে। হঠাৎ রাত জেগে পড়াশোনা করলে বা সকালে একটু পড়াশোনা করলে সেখান থেকে কোশ্চেন চলে আসবে না। তুমি যতটুকু পড়াচ্ছ এতটুকুর উপর ভিত্তি করেই তোমার প্রিপারেশনটা নিতে হবে, এবং শেষ সময় একটু বেশি পড়তে গেলে আগেগুলি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলবো এত টেনশন নেওয়ার কিছু নেই, ইন্টারভিউ তোমাদের ভালোই হবে। প্রিপারেশনটা তোমরা অনেকটা জোরদার, অনেকটা ভালোভাবে প্রিপারেশনটা তোমরা নিয়েছো। এখন ইন্টারভিউতে যাওয়ার আগে বা ইন্টারভিউ যাওয়ার আগের দিন হালকা খাওয়া দাওয়া করবে, এত ভারী খাওয়া দাওয়া করবে না, তেল জাতীয় খাওয়া থেকে বিরত থাকবে। সকালবেলা উঠে তোমাদের যে আরাধ্য দেবতা আছে, তোমাদের যে পূজনীয় দেবতা আছে তাদের নমস্কার নেব, মা বাবার আশীর্বাদ নিয়ে ইন্টারভিউর টাইমে আমরা বলবো যে টাইম বা রিপোর্টিং টাইম যেটা বলা হয়েছে তার আধা ঘন্টা আগে যাওয়ার বা 1 ঘন্টা আগে যাওয়ারই চেষ্টা করবে। এবং তোমরা যারা দূরের থেকে যারা ইন্টারভিউ চাকরি প্রার্থীরা, আশা করছি তোমরা আমাদের শহর আগরতলাতেও অনেকেই চলে এসেছো বা যেখানে ইন্টারভিউ লোকেশনের কাছাকাছি চলে এসেছো, কারণ পরের দিন হঠাৎ করে ট্রেন বা বাসে জার্নি করা কোনোভাবেই সম্ভব না। এখন ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হতে পারে সেটা আমরা আলোচনা করব। একদম ফর্মাল ড্রেস কোডটা মেনটেন করবে, ফর্মাল ড্রেস কোড মেনটেন করবে, বাড়িতে যতটুকু সম্ভব এতটুকু ফর্মাল ড্রেস কোড মেনটেন করবে। এই নয় যে ইন্টারভিউর জন্য স্পেশালি খরচ করে ভালো ড্রেস আনলে ইন্টারভিউ ভালো হয়ে যাবে, এরকম নয়। তুমি তোমার একাগ্রতা, তোমার পরিচয়, তুমি কীভাবে নিজেকে ক্রাম বা নিজেকে কীভাবে সচেষ্ট রাখতে পারো, কোনো প্রকার ক্রস ফায়ারিং, কোনো প্রকার ডাইরেক্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবে, যেটা চোখে চোখ রেখে নর্মালি কথা বলার চেষ্টা করবে। সেখানে ঘাবড়া বা নিজে যে তুমি টেনশনে আছো সেটা কোনোভাবেই যাতে জাহির না হয়। সমস্ত কোশ্চেন যথাসম্ভব যতটুকু পারে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেওয়ার চেষ্টা এখানে করবে না, কারণ সবাই এখানে ট্যালেন্টেড অফিসারই বসবে ইন্টারভিউতে। আমরা আরও আলোচনা করব ইন্টারভিউতে কীভাবে প্রিপারেশন নেবে। এখন আমরা টপ 50 কোশ্চেন নিয়ে যেগুলো এসেছি, কী কোশ্চেন করা হতে পারে, কী কোশ্চেন করা হবে সেগুলো আলোচনা করছি। এরপরে আমরা আরও কিছু টিপস নিয়ে আলোচনা করব যাতে ইন্টারভিউ তোমাদের খুব ভালো হয়। সবচেয়ে প্রথম যে কোশ্চেনটা সেটা 99% ক্যান্ডিডেটকে করা হবে ইন্টারভিউতে, একদম লিখে রাখতে পারো। কোশ্চেনটা তোমার বিষয়ে কিছু বলো, এটা বলতে পারে। তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস এইভাবে ভেঙে ভেঙে বলতে পারো। তুমি বর্তমানে কী করো সেটা ভেঙে ভেঙে জানতে চাওয়া হতে পারে। তোমার হবি কী সেটা আলাদাভাবে জানতে চাওয়া হতে পারে। অর্থাৎ তোমার বিষয়ে কিছু বলো, এই কোশ্চেনটা বারবার ভেঙে টুকরো টুকরো করে অনেকভাবে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। দেখো, নিজের বিষয়ে আমি সব কিছুই জানি, কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে তারা তো জানে না তোমার বিষয়ে। তাই তাদেরকে বোঝাতে হবে তোমার পজিটিভনেসটা, তোমার কীভাবে তুমি নিজেকে প্রিপারেশান নেবে, নিজেকে কীভাবে তুমি এখানে তুলে ধরবে সেটা আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখার দরকার, এবং কিছু শব্দ আগে থেকে চুজ করে রাখা দরকার যে এই শব্দগুলি দিয়ে আমি নিজের পরিচয় বা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করব। আমরা জাস্ট তোমাদের গাইড করার চেষ্টা করছি। এখন তোমাদের পুরো ব্যক্তিগত নির্ভর করছে তোমরা কীভাবে নিজেকে সেখানে প্রেজেন্ট করো, কারণ তোমার যে প্রথম 1-2টা কোশ্চেন যে তোমার প্রেজেন্ট অফ মাইন্ড, তোমার ব্যবহার, আচরণ, অ্যাটিটিউড, তার উপর কিন্তু পুরো ইন্টারভিউর মার্কস এবং সিলেকশন রেডি হয়ে যায়। এখানে তোমার নাম বললে আমার নাম, তোমার বিষয়ে কিছু হলে আমার নাম আকাশ সরকার, আমার জন্ম ও বর্তমান বাসস্থান সিপাহীজলা জেলায় বিশাল ব্লকের অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে। আমি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ থেকে বাংলা অনার্সে সম্পন্ন করেছি। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমি আমার পরিবারের বড় ছেলে, আর আমাকে সবাই সব কিছুর দায়িত্ব কাঁধে নিতে হয়। আমি জানি স্বপ্ন পূরণ কতটা কঠিন, তবে আমি শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের চেষ্টা করতে চাই। এবার তোমার মতো তুমি সাজিয়ে বলতে পারো। আবার কোনো কাজ করার আগে বেশি সময় লাগে, কারণ আমি খুব ভালোভাবে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করি। আমার শখ হলো বই পড়া, কবিতা লেখা এবং ভ্রমণে আমি খুব আনন্দ পাই। প্রতিদিন বিকালে আমি কিছুক্ষণ খেলতে যাই, শারীরিক ব্যায়াম করতে ভালো পাই। জীবনেও যতটুকু সময় রয়েছে দায়িত্ব কাজের মধ্যে দিয়ে উপভোগ করতে চাই। এখানে অনেকগুলো কথা বলে বেরিয়েছি না, এতগুলো কথা বলার এখানে প্রয়োজনীয়তা নেই। কোশ্চেন হলো বেশি কথা বললে সেখান থেকে কোশ্চেন আরও বেশি বেরোবে। এখন যেমন এখানে একটা পার্ট দেখো, আমার শখ হলো বই পড়া এবং কবিতা লেখা। তুমি তোমার এই হবিটা এখানে ঢুকিয়ে দিলে, দরকার ছিল না, তারপর বলে দিলে। এখন কি বই পড়ো কোশ্চেন চলে আসলো, কোন লেখকের বই পড়ো, 2টা বইয়ের নাম চলে আসলো। ওই লেখকের কোনো একটা ভালো কবিতা, কোনো একটা ছড়া, কোনো একটা গল্প কাহিনীর নাম বলো, ওনার ভালো একটা উপন্যাস, ওনার জন্ম কবে, মৃত্যু কবে, ওনার বিষয়ে কিছু বলো।
কবিতা লিখতে পছন্দ করে, একটা কবিতা তোমাকে বলে দিলে একটা কবিতা বলার জন্য। ভ্রমণে খুব আনন্দ হয়, লাস্ট কখন ভ্রমণ করেছিলে, ভারতের বিশ্ব কিছু ভ্রমণ পিপাসু জায়গা আছে, ওইগুলো বিষয়ে তোমাকে জানতে চাওয়া হলো। অর্থাৎ তুমি যত বেশি বলবে তোমার থেকে এত কোশ্চেন বেরোবে। যে ধরো তুমি এখানে বলে দিলে তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো বিকালে, তাহলে ত্রিপুরার রঞ্জি প্লেয়ারের কিছু নাম জানতে চাওয়া হলো। এমবিবি স্টেডিয়াম ইদানিং কিছু মহারাষ্ট্র কিছু ভালো ভালো প্লেয়ার আমাদের এমবিবি স্টেডিয়ামে এসে খেলে গিয়েছে, ওদের নাম বিষয়ে জানতে চাওয়া হলো। ত্রিপুরার বর্তমান টি-20 এমন বর্ডার গাভাস্কর ট্রফি বিষয়ে কিছু জানতে চাওয়া হলো, টি-20 ওয়ার্ল্ড কাপ বিষয়ে। তাই তোমরা যাই বলবে না কেন সেটা থেকে কিন্তু একটা প্রশ্ন আরেকটা বেরোবে। তাই নিজের বিষয়ে যখনই কিছু বলতে যাবে নিজের নাম, তোমার অ্যাড্রেসটা আর তোমার কোয়ালিফিকেশনটা বলে ছেড়ে দেবে। এরপর যদি জিজ্ঞেস করে তুমি কী করো, তোমার শখ কী, তোমার হবি কী, এরপরে সেজে গুছিয়ে বলো। নিজের থেকে বেশি বলতে যাবে, বেশি কোশ্চেন চলে আসবে। এরপর আরেকটা কোশ্চেন কি, তুমি বলেছো রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি বলতে এখানে জাস্ট এক্সাম্পল, বাংলা অনার্স নিয়ে সম্পূর্ণ করেছো রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ থেকে, ভালো অনার্স নিয়ে সম্পূর্ণ করেছো। এখন তোমাকে বাংলা যেহেতু অনার্স নিয়ে সম্পূর্ণ করেছো, অনার্স থেকে 1-2টা কোশ্চেন তোমাকে করতেই হতে পারে। অর্থাৎ তুমি যা বলবে তার থেকে কিন্তু নতুন করে প্রশ্নর সৃষ্টি হবে। গদবান্ধা প্রশ্ন পড়ে গিয়েছো, সেটা থেকে উত্তর প্রশ্ন করবে, সেরকম ভেবেচিন্তে চাইলে চলবে না। তুমি যেটা উত্তর দিয়েছো সেটা থেকে আরও 2টা কোশ্চেন কিন্তু নতুন করে সৃষ্টি হবে। তারপর নতুন সংসদ ভবন বা পার্লামেন্ট, সেটা কোথায় অবস্থিত তোমরা সবারই জানা আছে। সংসদ ভবন বা পার্লামেন্ট, এটা তোমাদের 2023 সালে 18 মে ভবনটি দ্বারঘটন হয়। সেটা নতুন সংসদ ভবন নামে পরিচিত। সেন্ট্রাল বিস্তা উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম সেঙ্গুল তথা রাজদণ্ড স্থাপন করে এখানে। এটি পুরাতন সংসদ ভবনটি নতুন ভবনের ঠিক বিপরীত দিকে অবস্থিত। তুমি কীভাবে ইন্টারভিউ দিতে এসেছো, এক কমপ্লিকেটেড কোশ্চেন, কীভাবে ইন্টারভিউ দিতে এসেছো। অর্থাৎ তুমি কোনো না কোনো একটা সোর্স বা কোনো না কোনো একটা বাহন প্রয়োগ করে জার্নি করে এখানে এসেছো। বাড়ির কাছে তো আর নেই যে হেঁটে চলে এসেছো। এখন তোমারটা তুমি ইউজ করবে যে আমি ট্রেনে করে, বাসে করে বা যেন তুমি ইন্টারভিউ দিতে এসেছো। এখন তুমি যদি বলো যে আমি ধর্মনগর থেকে ইন্টারভিউ দিতে এসেছি, এখন বলতে পারে ধর্মনগর থেকে বাস দিয়ে কোথায় দিয়ে এসেছো, কোন কোন জায়গাগুলো তোমার আসার সময় তোমার রাস্তায় পড়েছে, সেখানে কিছু পুলিশ স্টেশন নাম, বা সেখানে কোন কোন ডিস্ট্রিক্টটা পার হয়ে এসেছো, কোন কোন সাব ডিভিশনটা তুমি পার হয়ে এসেছো, এই বিষয়ে জানতে চাওয়া হতেই পারে। অথবা তো ধরুন তুমি খোয়াই দিয়ে আসলে, এখন খোয়াইটা কোন জেলার অন্তর্গত, খোয়াইয়ের মহিলা থানা আছে কি, সে বিষয়ে তোমার কোশ্চেন করা হতে পারে। তোমার অফিস বা পুলিশ স্টেশনে কারোর সাথে মতবিরোধ বা ঝগড়া হলে তখন তুমি কি করবে। মতবিরোধ বা ঝগড়া হতেই পারে, সিচুয়েশনাল কোশ্চেন। তখন তুমি কি করবে। হ্যাঁ স্যার, অফিসে কাজ করতে গেলে বা পুলিশ স্টেশনে কাজ করতে গেলে আমার সাথে আমার কলিগ বা আমার স্যার বা নিচের যারা আছে তাদের সাথে মতবিরোধ হতেই পারে, ঝগড়া হতেই পারে। কিন্তু পরিস্থিতি যখন ঝগড়া হয়ে গেছে, যখন আমি নিজে বুঝতে পেরেছি ঝগড়া হয়ে গেছে, ঝগড়া হওয়ার পরে আমি নিজেকে আরও কোশ্চেন করার চেষ্টা করবো যে আমি কেন ঝগড়াটা হয়েছে, আমার কি ভুল আছে। আমি আমার সাবঅর্ডিনেট, আমার যারা কলিগ আছে, অফিসার আছে, তাদের সাথে আমি কথা বলে আরও জানার চেষ্টা করব ভুলটা কি সত্যিই কি বেশি আমার ছিল কিনা। যদি আমার ভুল হয়ে থাকে আমি নির্দ্বিধায় গিয়ে আমি ক্ষমাপ্রার্থী হব এবং এই ঝগড়াটা মিটিয়ে নেব। কারণ আমাদের পুলিশ স্টেশনে যারা বা অফিসে যারা যারা কাজ করবো সবাই একটা পরিবার, সবাই একটা পরিবারের একটা পার্ট। পরিবারে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু মতবিরোধ থাকলেও এটা আমি নিজেরা মিলে মিটিয়ে নেব। অফিসে বা ত্রিপুরা পুলিশে যদি কোনো দুর্নীতি বা কারাপশন তোমার বিষয়ে চোখে পড়ে থাকলে তুমি কি করবে। কোশ্চেনটা কমপ্লিকেটেড। এখন কারাপশন চোখে পড়েছে মানে তোমার যারা সাবঅর্ডিনেট, তোমার যারা কলিগ আছে তারাই তো কারাপশনে যুক্ত হয়েছে। এখন তো তুমি কি বলবে, উত্তরটা কি দেবে। কমপ্লিকেটেড কোশ্চেন, উত্তরটা নিজের মতো সাজিয়ে দিতে হবে। উত্তরটা দিতে পারো যে হ্যাঁ স্যার, আমার চোখে যদি কারাপশন যদি পড়ে, আমি যদি জানতে পারি যে আমার সহপাঠী সে কারাপশনে যুক্ত, আমি ওকে বোঝাবার চেষ্টা করব যে ত্রিপুরা পুলিশ ত্রিপুরার গর্ব। আমরা যদি নিজেই যদি আইন না মেনে চলি, কারাপশন একটা বেআইনি কাজ, তাহলে অন্য জনসাধারণ কীভাবে আইনের প্রতি এত শ্রদ্ধা রাখবে, কীভাবে পুলিশকে সম্মানের চোখে দেখবে। তাই আমরা চেষ্টা করব, নিজে থেকে বোঝানোর চেষ্টা করব সেই কারাপশন যাতে না হয়। এবং সেটা সিচুয়েশনাল আমি বুঝিয়ে যাব। যদি একটা সময় পর আমার হাতে আর না থাকে, বোঝাতে না পারি, তখন আমি অবশ্যই আমার হাই অথরিটিকে জানানোর চেষ্টা করব। অফিসে যদি চুরি বা হট্টগোল হয়, থানায় কে ফেস করে, তোমার অফিস, তুমি নিজেই পুলিশ, তোমার এফআইআর কে করতে হবে, তোমার নিজেরই করতে হবে, বা তোমার উপরে যে অফিসার আছে উনি নিজেকে এফআইআরটা করবে। তুমি বিএড করেছো বা এমএ/এমকম বা এমএসসি পাস আউট করে পুলিশ কনস্টেবল দিতে এসেছো, এটা তো শুধু মাধ্যমিক পাস জব, তুমি তো হায়ার জবের জন্য আরও সুইটেবল, তুমি তো ভবিষ্যতে বড় চাকরি পেলে চলে যাবে। তাহলে এটার জন্য কেন এসেছো, অবশ্যই এখানে কেন এসেছো তুমি, অন্য অন্য চাকরিতে যেতে পারতো, অন্য হাই কোয়ালিফিকেশন চাকরিতে যেতে পারতে।
এখন এটা তোমার মতো তোমরা সাজিয়ে দেবে যে আমার ত্রিপুরা পুলিশে চাকরি করা বা হোম ডিপার্টমেন্ট বা ডিফেন্সে চাকরি করা আমার একটা স্বপ্ন। আমার আমার ভালো লাগে, পুলিশের চাকরিটা আমার খুব ভালো লাগে। আর বর্তমান যুগে চাকরির বাজার এত কঠিন, এত কম্পিটিশন, এমএ পাস এমকম পাস ছেলেও জিআইবিটি গ্রুপ ডির মাধ্যমে চাকরি করতে পারলে আমি একজন মানে এমএ পাস এমকম পাস হয়ে কেন জিআইবিটির মাধ্যমে পুলিশ কনস্টেবল মাধ্যমে চাকরি করতে পারবো না? আর ত্রিপুরা পুলিশ তো আমার গর্বের নাকি। আর এটা একটা রেগুলার জব, আর আমার স্বপ্ন পুলিশে চাকরি করা, মেন কথা যেটা। তোমার বাড়ি সাব্রম, কিন্তু ধর্মনগর পোস্টিং করলে তুমি কি চাকরিটা করবে? আমরা আমরা যখন ইন্টারভিউ দিতে এসেছিলাম বা যখন আমরা লিখিত এক্সাম দিয়েছি, তখন আমরা অ্যাডভার্টাইজমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেছি যে ত্রিপুরা যে কোনো জায়গায় পোস্টিং পড়তে পারে। সেটা দেখে আমরা ইন্টারভিউ বা চাকরির জন্য এসেছি। তাই আমার ধর্মনগর পড়ুক, সাব্রম পড়ুক, যে কোনো জায়গাতে পোস্টিং পড়ুক, আমি চাকরিটা অবশ্যই করব এবং মন দিয়ে করব। ত্রিপুরা গুরুত্বপূর্ণ 3টা দপ্তর আমরা জানি, পুলিশ ডিপার্টমেন্ট 24 ঘন্টা খোলা থাকে, এটা তুমিও জানো। তাহলে আর কি কোনো দপ্তর আছে যেটা 24 আওয়ার্স খোলা থাকে? অবশ্যই উত্তরটা দেবে হেলথ অ্যান্ড পাওয়ার ডিপার্টমেন্ট অফিস। হেলথ ডিপার্টমেন্ট অফিস কিন্তু 24 আওয়ার্স খোলা থাকে যে কোনো ইমার্জেন্সি কাজে। এখন তোমরা কোশ্চেন করবে পাওয়ার ডিপার্টমেন্ট অফিস খোলা থাকে না। এখন যে সেখানে বিল জমা দেবে সেটা যদিও বন্ধ থাকে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টে কোনো না কোনো অফিস তো 24 ঘন্টা খোলা থাকে। নাহলে পাওয়ারটা তোমরা কোথা থেকে পাবে? পাওয়ারটা মেনটেন করার জন্য, সাবস্টেশন করে মেনটেন করার জন্য 24 আওয়ার্স সবার সজাগ থাকতে হয়। তাহলে উত্তরটা হবে হেলথ, পুলিশ অ্যান্ড পাওয়ার ডিপার্টমেন্ট 24 ঘন্টা খোলা থাকে। রেস্ট্রিক্টেড হলিডে কি? রেস্ট্রিক্টেড হলিডে হলো এমন কিছু হলিডে আছে ত্রিপুরা রাজ্যে যেগুলো মেন হলিডেতে পড়ে না, রেস্ট্রিক্টেড করা আছে। অর্থাৎ বছরে এমন 8 থেকে 10টা হলিডেকে ভাগ করে দেওয়া হয়েছে, যেখান থেকে শুধু 4টা নেওয়া যাবে। এগুলো কি রেস্ট্রিক্টেড হলিডে বলে। তার মধ্যে সিএল আছে 12টা, ইএল আছে 30টা, মেডিকেল লিভ আছে 20টা। এটি আলাদা আলাদা লিভ। তোমাকে রেস্ট্রিক্টেড হলিডের বিষয়ে জানতে চাইলে বাড়ির কী কী ছুটি আছে সেটাও বলতে পারো। সিএল বছর 12টা নিতে পারবে, ইএল 30টা, মেডিকেল লিভ 20টা নিতে পারবে। চাইল্ড কেয়ার লিভ যারা ফিমেল ক্যান্ডিডেট আছে ম্যাক্সিমাম 2 ইয়ার্স নেওয়া যায়। আমাদের দেশ ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, আর যদি ত্রিপুরার প্রথম নাগরিক, রাজ্যের প্রথম নাগরিক হোক, সেটা হবে আমাদের রাজ্যপাল। ত্রিপুরার 2টি বনজ সম্পদ বাঁশ ও নানা প্রকারের কাঠ। স্পেশাল ইকোনমিক জোন কাকে বলে? স্পেশাল ইকোনমিক জোন কিন্তু আমরা সাবরুমে তৈরি হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মানে প্রচণ্ড প্রয়াস এবং ইচ্ছার উপর ভিত্তি করে এই সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন গড়ে হচ্ছে। এটা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের দক্ষিণতম শহর যেটা বলা হয়। মানে একটা এরিয়া নিয়ে এরিয়াটাকে এতভাবে ডেভেলপ করা হবে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হবে, সেখানে উন্নত মানের মার্কেট যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হবে এবং সেখানে উন্নত মানের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এটাকে স্পেশাল ইকোনমিক জোন বলা হয়। তুমি চাকরি পাওয়ার পর হাই স্টাডি করতে চাও, কীভাবে করবে? চাকরি পাওয়ার পর কি হাই স্টাডি করা জানি? অনেকেই কোশ্চেন থাকে। এখন এটার বিষয়ে উত্তর দেবে, স্যার আমার হাই স্টাডি করার ইচ্ছা আছে, কিন্তু আমি সেই প্রসেস জানি না। চাকরি পাওয়ার পর আমি যদি এমন কোনো অপরচুনিটি থাকে করেন, আমি অবশ্যই করব। এটা উত্তরটা না দেওয়াই ভালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দিয়ে বাড়ির কাজ করাতে পারবে কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে এসআই অফিসে থাকে, সিনিয়র কনস্টেবল, হাবিলদার থাকে। তারা কি তোমার বাড়ির কাজ তোমাকে এতে করাতে পারবে নি? এমন কোনো রুলস রেগুলেশন আছে নি? এখন এটা তোমার পুরো ব্যক্তিগত। তোমাকে যে কোশ্চেনটা করেছে উনি কিন্তু ডাইরেক্টলি তোমাকে জানতে চাওয়া হয়েছে, আমি তোমাকে বাড়ির কাজ দেবো, তুমি করবে কি? তোমরা এখন উত্তরটা নিজের মতো সাজিয়ে দিতে পারো। এখন ডাইরেক্টলি যদি নিজের অহংকার দিয়ে বলো নিয়ে বাড়ির কাজ করবো কেন, আমাকে বাড়ির কাজ করার জন্য বেতন দেওয়া হবে নাকি, এইভাবে তো উত্তরটা দিতে পারবে না, কারণ তাদের মাইন্ডে লেগে যাবে, ঠিক নাকি? সত্যি কথা মুখের উপর তো বলাও যায় না, একটু সাজিয়ে গুছিয়ে তো বলতে হবে। হ্যাঁ, বাড়ির কাজ যদি আমাকে স্যার দেই, আমি কিছু করার চেষ্টা করবো। আমি সবারই কিছু না কিছু কাজ করে দিই, যদি সেই কাজটা যদি আমার মানে করা যায়, আমার পক্ষে সম্ভব, তাহলে অবশ্যই করে দেবো। তবে এটা রোজকার বিষয় হলে আমি জিনিসটা ডিনাই করব। বিশ্ব প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর। প্রতি বছর 19 আগস্ট ত্রিপুরা স্কুল কলেজ অফিস বন্ধ থাকে। কেন বন্ধ থাকে তোমরা কি সবাই জানো? এটা আগে তোমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতো 19 আগস্ট কিন্তু বন্ধ ছিল না। এটা কিন্তু ইদানিং চালু হয়েছে 3-4 বছর ধরে। এটা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানকর বাহাদুরের জন্মদিন উপলক্ষে আমাদের মাননীয় বর্তমান না, আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সেটা হলিডে, স্টেট হলিডে বলে ঘোষণা করে গিয়েছিল। ইন্টারভিউ দিতে আসার সময় তোমার সামনে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তুমি কোনোকে হাসপাতালে নেবে নাকি ইন্টারভিউ দিতে আসবে? কোশ্চেনটা একটু অন্যরকম, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা করলো। তুমি এজ এ সামাজিক জীব, সমাজে এজ এ মানুষ সবচেয়ে উৎকৃষ্ট মানের জীব, এখন তোমার সামনে কি অ্যাক্সিডেন্টে পড়লো, তুমি ওকে হেল্প করবে না? ইন্টারভিউর জন্য আসবে। এখন ইন্টারভিউ টাইম তো আছে, টাইমের পরে গেলে তো ইন্টারভিউ নেবে না। কিন্তু তুমি যদি হেল্প করো, তোমার ইন্টারভিউটা ছুটে যাবে। ইন্টারভিউ দিতে আসলে ওই লোকটার হেল্প হবে না। তাহলে সবচেয়ে প্রথম তোমার কাছে যথেষ্ট যদি সময় থাকে, আমার কাছে যথেষ্ট সময় থাকলে স্যার আমি পুলিশকে ফোন করে জানাবো, আমি আমার কোনো এই থানাকে ফোন করে জানাবো,
ফায়ার সার্ভিসকে ফোন করে জানাবো, যতটুকু সম্ভব আমি আমার ফোন করে জানানোর চেষ্টা করবো। এরপর যদি প্রয়োজন পড়ে আমি যথাসম্ভব ইন্টারভিউ টাইমে আমি যতটুকু পারবো এতটুকু হেল্প করবো। এবং যদি ইন্টারভিউতে দেরিও হয়ে যায় আমি আমার রিজন, আমি আমার পুরো কারণটা আমি ইন্টারভিউ বোর্ডে দেখাবো। এরপর যদি আমার মানবিকতার মূল্যে যদি আমি ইন্টারভিউতে রিজেক্টেড হয়ে যায় সেটা খুবই খারাপ। আশা করি এমন ভালো কাজ করে আসলে এবং ত্রিপুরা পুলিশের জন্য ভালো, এবং ত্রিপুরা পুলিশ আমাকে অবশ্যই ইন্টারভিউতে অ্যাকসেপ্ট করবে। চেষ্টা করব আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব এতটুকু হেল্প করে। তুমি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছো? এখন এমবিবি কলেজ, এখন অনেকে অনেক কলেজ থেকেই পড়াশোনা করেছো, তোমরা তোমাদের মতো বলবে। এখন তুমি যেহেতু যে কলেজ থেকে পড়াশোনা করেছো সেই কলেজ ইতিহাসটা কিন্তু জেনে যেতে হবে, সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কবে প্রতিষ্ঠিত হয়, সে বিদ্যালয়ের বর্তমানে উপাচার্য কে, তুমি যখন পড়াছিলে তখন উপাচার্য কে ছিল, প্রথম উপাচার্য কে, সে বিষয়ে এক দুটো কোশ্চেন তোমাকে ঘুরে বেরিয়ে কোশ্চেন করবি, কারণ তুমি সেই কলেজ থেকে পাশ করে বেরিয়েছো বলে কথা। ত্রিপুরা সরকারের সুপার 30 স্কিম, তোমরা কি সুপার 30 স্কিম বিষয়ে সবাই জানা আছে কি? সুপার 30 স্কিম এ বিষয়ে কিন্তু কোশ্চেন করা হচ্ছে ইন্টারভিউতে কিন্তু করা হবে। সুপার 30 স্কিমটা 2021 সালে 2021 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চালু করেছিল। সেটা জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করে। অর্থাৎ 30 জন ক্যান্ডিডেটকে, সিলেক্টেড ক্যান্ডিডেটকে নিট ও জি এক্সামের প্রস্তুতির জন্য প্রিপারেশন দেওয়া হবে সংরক্ষণ নীতি অনুযায়ী। কর্মক্ষেত্রে আপনি ভুল করেছেন, সেই পরিস্থিতিতে আপনি কী করবেন বা তুমি কী করবে? কর্মক্ষেত্রে যদি ভুল করে থাকো, এই ধরনের কোশ্চেনটা যদি করা হয়ে থাকে, উত্তরটা কীভাবে দেবে? কর্মক্ষেত্র স্যার কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, আমি আমার ভুলটাকে শুধরানোর চেষ্টা করবো, ফিউচারে যাতে এমন ভুল না হয় তা আমি চেষ্টা চালিয়ে যাব। তোমার একটি ভালো আর একটি খারাপ অভ্যাস বিষয়ে যদি জানতে চাওয়া হয় তখন তুমি কি বলবে? তোমার একটি ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস? ভালো অভ্যাস তুমি জানা আছে, এটা তোমার ব্যক্তিগত কোশ্চেন। খারাপ অভ্যাস এটাও জানা আছে, ব্যক্তিগত কোশ্চেন। তো ভালো অভ্যাসটা তো ভালো করে বলবে। আমি সমাজে যারা পিছিয়ে পড়েছে বা যারা আমার সাধ্যমতো আমি কিছু করতে চেষ্টা করি, এবং আমি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি না। এইভাবে তোমার ভালো অভ্যাসটা, খারাপ অভ্যাসটা এমনভাবে বলবে যাতে খারাপ অভ্যাসটা খারাপ, আমি মানে কোনো প্রকার ধূমপান করি, ডিলস করি, এগুলো খারাপ অভ্যাস তো করে যেতে পারে না, এগুলো তো বলা যেতে পারে না, করে থাকলেও বলা যেতে পারে না। তো আশা করি সবাই এখন খুব ট্যালেন্টেড এবং সবাই খুব জেন্টলম্যান, এইসব কাজ কেউই করবে না। তাই তোমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে দেবে যে আমি অপরকে বিশ্বাস করিনি, খুব অল্প সময় বিশ্বাস করিনি, এটা একটা খারাপ অভ্যাস। আর আমি খুব তাড়াতাড়ি একটু রাগ হয়ে যাই, এটা আমার খারাপ অভ্যাস বলতে পারো। আপনার থানা বা তোমার থানার কলিগ যদি ছুটিতে যায় তখন কাজগুলি আপনি করবেন কি? আপনার কলিগ, আপনি একজনই অনেকগুলো কাজ করতে হয় এবং আপনার সহপাঠী কলিগ ছুটিতে চলে গিয়েছে, তখন কাজের পরিমাণ আরও বেড়ে যাবে। আপনি এই কাজগুলি করবেন কি? সেই বিষয়ে তোমাকে কোশ্চেন করা হলো, ডাইরেক্টলি কোশ্চেন করা হলো। উত্তর তোমার কাছে, তোমার দৃষ্টিতে তুমি উত্তরটা দেবে। হ্যাঁ, আমার থানার কলিগ যদি ছুটিতে চলে যায় আমি ওনার কাজ অবশ্যই করে দেবো, কারণ ছুটি সবার একটা অধিকার, সবাই ছুটিতে যেতে পারে। একদিন হয়তো আমিও ছুটিতে যাব, কারণ ছুটিতে যাওয়ার পর ওই স্থানে যে শূন্যস্থানটা পূরণ হবে বা ওই স্থানে যে শূন্য গ্যাপটা সৃষ্টি হবে সেই গ্যাপটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার সাধ্যমতো আমি দুইটা কাজ একসাথে করব। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জানে সবাই। প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, সবাই জানে। এখন কত হলো প্রথম উপরাষ্ট্রপতিকে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? ইন্দিরা গান্ধী। মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা দেবী সিং পাটেল। ইন্দিরা গান্ধীর টাইম পিরিয়ডটা 66 থেকে 77, 80 থেকে 84, আর প্রতিভা দেবী সিং পাটেলের টাইম পিরিয়ডটা 7 থেকে 12। বর্তমান দ্রৌপদী মুর্মু, উনি 2022 সাল থেকে হয়েছে 15তম রাষ্ট্রপতি। আর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর শ্রী নরেন্দ্র মোদী, 14 থেকে বর্তমানেও চলছে। উনি তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়। পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কোনটা? অবশ্যই বিসিসিআই, ভারত। ত্রিপুরার হ্রদের শহর কাকে বলা হয়? উদয়পুরকে। ত্রিপুরা কমলা ও আনারস উৎপাদনের জন্য কোন জায়গা খুব বিখ্যাত? জম্পুই, নালকাটা। জম্পুই অ্যাকচুয়ালি এখন এতটুকু উন্নত নেই, জম্পুই কিল্লা একটু এগিয়ে এসেছে আমাদের অরেঞ্জ উৎপাদনের দিকে। আনারসের নালকাটা। সরকারকে ট্যাক্স কেন আদায় করে? এই ট্যাক্সের টাকা দিয়ে কি হয়? তুমি কি ট্যাক্স দাও? সরকার ট্যাক্স কেন আদায় করে? সরকার দেশের উন্নয়নের জন্য, দেশের যে পরিষেবা, সরকারি কাজকর্মগুলি চালানোর জন্য ট্যাক্সের টাকা আদায় করে। সরকারি কাজকর্ম বলতে শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স, যত ধরনের সরকারি দপ্তর, সরকারি কাজকর্ম সেটি চালানোর জন্য ট্যাক্সের টাকা আদায় করে। ট্যাক্সের টাকা দিয়ে এইগুলো কাজ করে, উন্নয়নমূলক কাজগুলো হয়। তুমি কি ট্যাক্স দাও নি? হ্যাঁ, আমি ইনকাম না থাকলেও আমি কিন্তু ট্যাক্স দিই। ট্যাক্স সবাই দেয়, এরকম কেউ বাদ নেই যে পৃথিবীতে ট্যাক্স দিই না, সবাই ট্যাক্স দেয়। কিছু কিনেছো মানেই ট্যাক্স। একটা 1 টাকা 2 টাকা দিয়ে একটা মেসকারি কিনলেও ট্যাক্স, 1 টাকাতে একটা ব্লেড কিনলেও ট্যাক্স।
যে কোনো কিছু, একটা কলম কিনলেও ট্যাক্স দিতে হয়, একটা ব্রেড, একটা রুটি কিনলেও ট্যাক্স দিতে হয়, বিস্কুট কিনলেও ট্যাক্স দিতে হয়, মানে যে কোনো জায়গায় সব কিছুর থেকে কিন্তু জিএসটি লাগে। অর্থাৎ ট্যাক্স সবাই দেয়, এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়। আর ইনকাম ট্যাক্স যেটা দেওয়া হয় এটাকে ডাইরেক্ট ট্যাক্স বলা হয়। বাজেট 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 বিষয়ে এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ত্রিপুরা পুলিশ ইন্টারভিউ দিতে যাবো, বাজেট দিকে কোনো কোশ্চেন করা হবে, ত্রিপুরা পুলিশ টেলতে কোশ্চেন করা হবে। কিন্তু কনফিউশন বা ডাউটটা তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন আস্তে আস্তে বুঝবে। কিন্তু তোমার ইন্টারভিউ দেওয়ার পর যদি তুমি জিনিসটা বুঝো তাহলে তো দেরি হয়ে যাবে নাকি? আগে থেকেই তো জিনিসটা বুঝে যেতে হবে। কথাটা বা গল্পটা হলো এরকম, তুমি যেই দপ্তর, যেই ডিপার্টমেন্ট থেকে তুমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছো, এই লেভেল থেকে কোশ্চেন করা হবে। তো এখন কমার্সের স্টুডেন্ট, ইকোনমিক্সের স্টুডেন্ট যদি যায় ইন্টারভিউ দিতে, বাজেটের থেকে তো কোশ্চেন করা হবেই, এখানে ট্যাক্সের তো কোশ্চেন করা হবেই। এখন যদি কেউ বাংলা থেকে এমএ বিএ পাস করে ইন্টারভিউ দিতে যায়, ওকে তো ওর বাংলা বা এমএ পাস যেহেতু করেছে সেখান থেকে তো বাংলা বিভাগ থেকে 2টা কোশ্চেন করবে। জিনিসটা এইরকমই। মানে তুমি যেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করেছো বা 10-12 পাসে তোমার ফেভারিট যদি সাবজেক্টগুলো থাকে, ওই সাবজেক্টগুলো থেকে তোমাদের কোশ্চেন করা হবেই। তুমি ইন্টারভিউ পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দিতে এসেছো, ত্রিপুরা পুলিশের কোশ্চেন করা এরকম নয়। জিআইবিটি গ্রুপ ডি ইন্টারভিউ দিতে গিয়েছে, এমএ ফার্স্ট ইন্টারভিউ দিতে গিয়েছে, এমএ ফার্স্ট লেভেলের কঠিন কঠিন কোশ্চেন করা হয়েছে। জিআইবিটি গ্রুপ ডি তো সাধারণ 5 পাস 8 পাসের চাকরি, কিন্তু কোশ্চেন কি 5-8 পাসের মতো করা হয়েছে? কারণ উনি তো এমএ ফার্স্ট করে গিয়েছে, তাই এমএ ফার্স্টের মতো ডেঞ্জারাস কোশ্চেন কিন্তু ইন্টারভিউতে করা হয়েছে, কঠিনতম প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়েছে। তাই তোমরা এই এই জিনিসটা মাথায় নিয়ে চলবে না যে পুলিশ কনস্টেবলটাও দিতে গেছেছো বলে ইজি কোশ্চেন করা হবে, এরকম নয়। তোমার কোয়ালিফিকেশন বেশি হলে তোমার কোশ্চেনগুলো হার্ড হবে, তোমার কোয়ালিফিকেশন কম হলে কোশ্চেনগুলো একটু কম হার্ড হবে। এই ধরনের কিন্তু মেন্টালিটি মেনটেন করা হয়। আর চেষ্টা করবে তোমরা যেই কোয়ালিফিকেশন দিয়ে পরীক্ষা দিয়েছো, যেই কোয়ালিফিকেশন দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো, ওই কোয়ালিফিকেশন দিয়ে বলার জন্য। এক্সট্রা কোয়ালিফিকেশনটা একটু ভারিয়ে বলবে। বলো তুমি ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় তুমি দিয়েছিলে 12 পাস, এখন গ্র্যাজুয়েশন ধরো কমপ্লিট করছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি বললে আমি গ্র্যাজুয়েশন, বলার দরকার নেই। তো তো কোশ্চেনগুলো একটু হার্ড হয়ে যাবে না? আবার বলবে গ্র্যাজুয়েশন তো তুমি ফর্ম ফিল আপের সময় করোনি, এখন গ্র্যাজুয়েশন করেছো, এটা কি ধরা যাবে না? কেউ বলবে না এটা ধরা যাবে না, কেউ বলবে না এখন এটা ধরা যাবে, তো ইন্টারভিউর সময় কমপ্লিট করে নিয়েছে। তাই এত কমপ্লিকেটেড যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা যেই পাস সেই পাসটাই বলে দেবে যে ফার্স্টে ফর্ম ফিল আপ করেছিলে। বাজেট বলতে বোঝায় দেশের অর্থনীতির জন্য, দেশের ইনকাম এবং এক্সপেন্ডিচারকে সামঞ্জস্য করে মেনটেন করার জন্য যে খসড়া ভারতের অর্থমন্ত্রী, ত্রিপুরার অর্থমন্ত্রী যেটা প্রকাশ করে মাননীয় সাংসদে বা বিধানসভা ভবনে, সেটাই বাজেট বলা হয়। যেখানে একটি রাজ্যের ইনকাম এবং এক্সপেন্ডিচার হলে স্টেট বাজেট, দেশের ইনকাম এক্সপেন্ডিচার হলে সেন্ট্রাল বাজেট, আর পরিবারের ইনকাম এক্সপেন্ডিচার হলে পারিবারিক বাজেট। বাজেট ছাড়া কেউই চলতে পারে না, সবারই কিন্তু একটা বাজেট থাকে। এখন বাংলা বিভাগ থেকে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে তো কোশ্চেন করা হবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা উপন্যাসের নাম পেন বা তোমার প্রিয় লেখককে। এখন প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে পার্থক্য কী? প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে পার্থক্যটা এটা অনেকেই বুঝে না, কিন্তু জিনিসটা কিন্তু একদম ইজি এবং যে কেউকে এই কোশ্চেনটা করা হতে পারে, কোন বিভাগ থেকে এরকম নয়। প্র্যাকটিক্যাল মানে তুমি পরিবেশে গিয়ে পরিবেশ থেকে যেটা শিখেছো এটা প্র্যাকটিক্যাল, আর থিওরি মানে তুমি বই পুস্তকে যেটা পড়েছো এটা হলো থিওরি নাকি? বাংলাদেশ ত্রিপুরা রেলওয়ে সংযুক্তে শেষ স্টেশন কোনটা? টিম আগরতলা থেকে শুরু হবে, ভারত বাংলাদেশের সীমান্ত নিশ্চিন্তপুরে যাবে, সেখান থেকে ইমিগ্রেশন চেক করবে। ত্রিপুরা বড় স্টেশন যেটা বাদারঘাট, সবাই জানো। এখানে ভারত বাংলাদেশের শেষ যে রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার ভিতর যেটা, সেটা নিশ্চিন্তপুর, সেখান থেকে কিন্তু ইমিগ্রেশন বা অন্যান্য কাজগুলো কমপ্লিট হবে। ঊনকোটি ত্রিপুরা পর্যটন শিল্প এত গুরুত্বপূর্ণ কেন? মানে ঊনকোটি নাম বিষয়ে, মাতাবাড়ি বিষয়ে কোশ্চেন করতে, কমলাসাগর বিষয়ে কোশ্চেন করতে, রাজবাড়ি বা ছবিমুড়া এই বিষয়ে কোশ্চেন করা হতে পারে, বা জম্পু হিল, যেটাই কোশ্চেন করা হতে পারে। তুমি সবগুলা টুরিস্ট প্লেস বিষয়ে একটু ভালোভাবে পড়াশোনা করে যাবে। ঊনকোটি কেন বিখ্যাত এটা বিষয়ে যদি কোশ্চেন করে, অনেক কথা আছে ঊনকোটি বিষয়ে, অনেক গল্প আছে, এত কিছু জানার দরকার নেই। ঊনকোটি যেখানে 1 কোটি থেকে একজন কম মূর্তি আছে, এখানে পুরাতন ভাস্কর্য আছে, যার জন্য এটা হিস্টোরিক্যাল সাইট যেটা বলা হয়েছে। এখানে অষ্টমী অষ্টমী বা মকর সংক্রান্তির দিন মেলা হয়, শিবরাত্রির দিন মেলা হয়, সে বিষয়ে তোমার সাজিয়ে গুছিয়ে বলবে। আর ঊনকোটির ইতিহাস যদি বলতে চাই, এটা তো অনেক কিছু। ঊনকোটি মূর্তিগুলিতে একাধিক কাহিনী প্রচলিত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক কাহিনী হলো যার কেন্দ্রীয় চরিত্র মহাদেব। দেবদেবী শিব একবার দেবদেবী বা নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেব নিয়ে দেবদেবীদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধ্যে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা করা হয় রঘুনাথপুর পাহাড়ে, মানে যেটা বর্তমান ঊনকোটি। পথ প্রশ্নে ক্লান্ত দেবতারা গভীর নিন্দে অচেতন হয়ে পড়ে। পরের দিন সূর্যোদয় হওয়ার সাথে সাথে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কেউ কোনো দেবতাদের নিদ্রাভঙ্গ হলো না। মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা হলেন।
কবিনিন্দায় সমাধিস্থ দেবদেবতাদের কালানিন্দ বা বাংলা আতারা অন্নগন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এতেই মানে কোথাও যে মানে ইতিহাসে যেটা কথা আছে, একমাত্র মহাদেবের ঘুম ভেঙেছিল, উনি চলে গিয়েছিল, আর বাকি দেবদেবতা সবাই পাথর বনে এখানে চিরসমাধি হয়ে গিয়েছিল, এটা কথা। সেই থেকেই এই রঘুনন্দন পাহাড় থেকে সৃষ্টি হলো শিবতীর্থ ঊনকোটি, পুরাতন প্রচলিত কথা। উত্তর ভারতের প্রাচীনতম পৌরসভা কিন্তু আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। গর্বের বিষয়, উত্তর ভারতে গুয়াহাটির থেকেও পুরাতন মিউনিসিপ্যালিটি এটা। ত্রিপুরা রাজ্যে বিধানসভা বা নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 26 এপ্রিল 1994 সালে। বিদ্যুৎমন্ত্রীকে রতনলাল, এখন বিদ্যুৎমন্ত্রীকে কোশ্চেন করা হয়েছে, বিদ্যুৎমন্ত্রীকে কোশ্চেন না করে এখন অর্থমন্ত্রীকে, রাজস্ব মন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রী, যে কোনো মিনিস্টারের নাম কোশ্চেন করা হতে পারে, সবগুলো মিনিস্টারের নাম ভালোভাবে পড়ে যাবে। টিটিডিসির সদর দপ্তর আগরতলা থেকে খুমলুঙ্গি কবে স্থানান্তরিত করে? 23 আগস্ট 1992 সালে। ত্রিপুরা মুখ্য সচিবের পদ সৃষ্টি করেছে কে? মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। ত্রিপুরার বৃহত্তম জলপ্রপাত কোনটি? নীরমহল, অর্থাৎ জলের প্রসাদ। ভারতের বৃহত্তম কোনটি? নীরমহল। ভারতের জলপ্রসাদ কয়টা আছে? 2টা আছে, একটা জলমহল, একটা হলো নীরমহল। নীরমহল যে শুধু ভারতের বৃহত্তম জলপ্রসাদ, ত্রিপুরার বৃহত্তম জলপ্রসাদ এরকম নয়, পুরো পৃথিবীর বৃহত্তম জলপ্রসাদ কিন্তু নীরমহল। তুমি কি করেছো, আর তুমি কি এর আগে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছো? তুমি কি করেছো বলতো? তুমি বর্তমানে কি করো? তুমি উত্তরটা সাজিয়ে দিতে পারো। বর্তমানে বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর টুকটাক কিছু টিউশনি করি, এতটুকুই। আর প্রিভিয়াসলি কোনো এক্সাম দিয়ে থাকলে কম্পিটিশন সেটা বলে দেখবে, জিআরবিটি বা টিপিসি দিয়েছো কিন্তু পাওনি। তোমাদের ইচ্ছা, তোমরা যেমন সুচি সেমন সাজিয়ে বলতে পারো, সত্যি কথাটাই সাজিয়ে সুন্দরভাবে বলার চেষ্টা করবে। ত্রিপুরার দীর্ঘতম পাহাড়ের নাম কি? আঠারমুড়া রেঞ্জ, তার দৈর্ঘ্য 106 কিমি। দীর্ঘতম নদী মনু, 166 কিমি। সর্বোচ্চ শৃঙ্গ বেতলানশিপ, 939 মিটার। কোন নদী ত্রিপুরা মিজোরাম সীমান্ত গঠন করেছে? লঙ্গাই নদী। বাংলাদেশ ত্রিপুরাকে পৃথক করেছে ফেনী নদী কিন্তু। ত্রিপুরা শিল্পনগরীর নাম কি? বুজ্জংনগর। এখানে 240 একর জমি নিয়ে উপর ভিত্তি করে এই শিল্পটা গড়ে উঠেছে। ত্রিপুরা স্পিকার, ডেপুটি স্পিকার কে? বর্তমানে ত্রিপুরা বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেন, ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। ত্রিপুরা মন্দির নগরী বা টেম্পল সিটি কাকে বলা হয়? উদয়পুরকে কিন্তু হ্রদের শহরও বলা হয়। ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতিকে? দীপক গুপ্তা। উনি 23 মার্চ 2013 সালে শপথ গ্রহণ করেন এবং ওনার শেষ কার্যকাল শেষ হয়েছে 15 মে 2016 সালে। রবীন্দ্রনাথকে ভাস্কর উপাধিটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথকে ভাস্কর, খুব গর্বের বিষয়, রবীন্দ্রনাথকে ভাস্কর উপাধি কিন্তু ত্রিপুরা রাজা দিয়েছিল। এনার গল্পটা কি জানো? ঠাকুরের মৃত্যুর পর মাত্র 1 মাস আগে, রবীন্দ্রনাথের মৃত্যুর 1 মাস আগে রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য স্বয়ং অন্যান্য রাজকীয় ব্যক্তিদের সাথে বিশ্বভারতী পরিদর্শন করেছিলেন, এবং রবীন্দ্রনাথকে তখন তিনি বিশ্বভারতী পরিদর্শনকালে ভাস্কর উপাধি ভূষিত করেছিলেন। রবীন্দ্রনাথ ত্রিপুরাতে 7 বার আসে। রবীন্দ্রনাথের সাথে ত্রিপুরার একটা আন্তরিক সম্পর্ক আছে। প্রথমবার রাধাকিশোর মাণিক্য অতিথি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় আসে 1900 সালে। আর 1926 সালে 7বার ও শেষবার মতো সফরকালে রাজা বীরবিক্রমকে উনি সফরকালে রাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের সাথে তার পরিচয়। 2টা বিখ্যাত নাটক মুকুট বিসর্জনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার বিষয়ে। নাটক মুকুটটি রচিত হয়েছিল রাজা অমর মাণিক্যের উপর, আর বিসর্জন রচিত হয়েছিল রাজা গোবিন্দ মাণিক্যের উপর। মানে ত্রিপুরা রাজদাদার উপর উনি নাটক বা লিখেছে 2টা নাটক। রাজস্ব উপন্যাস ত্রিপুরা বিষয়ে অনেক কিছু বলা আছে। আগরতলা অবস্থিত রাজ্য জাদুঘরটির নাম কি? উজয়ন্তর প্রসাদ। ডিস্ট্রিক্ট পুলিশের হেডকে? এসপি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ। তুমি যে লোকালিটিতে এরিয়া বসবাস করো, সেই লোকালিটির এমএলএর নাম জানবে অবশ্যই। তুমি যে লোকালিটিতে বসবাস করো সেখানে ব্লকের বিডিওর নাম, বা তোমার সাব ডিভিশনের এসডিপিওর নাম, এসডিএমের নাম, তোমার থানার ওসির নাম, তোমার ডিস্ট্রিক্টের এসপির নাম, এবং তোমার ডিস্ট্রিক্টের তোমাদের এসডিএম ডিএমের নাম, বিডিওর নাম, সেগুলো নোট করে নেবে, সেগুলো অবশ্যই জেনে যাবে। তোমার ডিস্ট্রিক্টের টুরিস্ট প্লেসগুলো বিষয়ে ভালোভাবে একটু জেনে যাবে। ত্রিপুরা হিস্টোরি জিওগ্রাফিটা একটু ভালোভাবে জেনে যাবে। বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালোভাবে জেনে নেবে। ত্রিপুরার যেমন রঞ্জি ক্রিকেটাররা যেমন ত্রিপুরাতে এসে খেলে গিয়েছে, সেগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে যেটা একদম সবচেয়ে বেশি প্রচলিত যে জিনিসগুলো, সেগুলো থেকে 1-2টা কোশ্চেন করবে। ত্রিপুরা পুলিশের অ্যাচিভমেন্ট কী কী? ত্রিপুরা পুলিশ কী কী অ্যাচিভ করেছে? ত্রিপুরা পুলিশ ত্রিপুরার গর্ব কেন? ত্রিপুরা পুলিশের ইতিহাস, ত্রিপুরা পুলিশের বর্তমান, কয়টা পুলিশ থানা আছে, কয়টা মহিলা থানা আছে, সে বিষয়ে একটু টুকটাক কিছু দেখে যাবে ভালোভাবে, কারণ সেখান থেকে কিন্তু তোমাকে কোশ্চেন কিন্তু বারবার করা হবে। অর্থাৎ কোশ্চেনগুলা তোমার এরিয়া থেকেই করা হবে। এখন তুমি কত পড়বে? পড়ার তো শেষ নেই, একটা লিমিটে তো পড়তে হবে, কিন্তু লিমিটের পর থেকে ত্রিপুরা থেকে যদি কোশ্চেন করা হয় সেটা যাতে মিস না যায়। তুমি যে এই আগরতলা থেকে এসেছো, আগরতলার মিউনিসিপ্যাল কমিশনারকে, সেটা তোমার জানা থাকতে হবে অবশ্যই, এবং তোমাদের এই মেয়রকে, সেটা ডেপুটি মেয়রকে, সেটা জানা থাকতে হবে। ত্রিপুরার যে
কে কোন পদে আছে, পুলিশের বড় থেকে ডিজিপি থেকে শুরু করে আইজি, এটি জেনে যেতে হবে। এবং সবচেয়ে বড় পদ যে আইএস অফিসার ত্রিপুরাতে সে কে আছে সেটা জেনে যেতে হবে। ত্রিপুরা হাইকোর্ট বিষয়ে, ত্রিপুরার বিভিন্ন কলেজ, ত্রিপুরার হিস্টোরি বিষয়ে জেনে যেতে হবে, ইউনিভার্সিটি বিষয়ে জেনে যেতে হবে। এবং তুমি যে কলেজ থেকে পাস করেছো ওই কলেজ বিষয়ে, তুমি যে সাবজেক্টে পাস করেছো ওই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন তোমাকে বারবার করা হবে, সিচুয়েশনাল কোশ্চেন তোমাকে বারবার করা হবে, ঘুরিয়ে বিষয়ে তোমাকে কোশ্চেন করা হবে, গদবান্ধা বইয়ের কোশ্চেন তোমাকে ম্যাক্সিমাম করা হবে না, এই ধরনের কোশ্চেন তোমাকে করা হবে। এবং তুমি যদি ইন্টারভিউতে একটু ভালোভাবে দিতে পারো তাহলে তোমার সুযোগটা একটু বেশি, কারণ ইন্টারভিউটা অনেকটা ম্যাটার করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। ইন্টারভিউ মার্কসের উপরে অনেকে চাকরি পায়, অনেকে চাকরি থেকে ছিটকেও কিন্তু যায়, রিটেনে ভালো করার পরেও ছিটকে যায়। আর ফর্মাল ড্রেস পোশাক পরিচ্ছন্ন করার চেষ্টা করবে ব্যাক করে, এবং মহিলা তোমরা চুড়িদার শাড়ি জিনিসটা দুটোই মেনটেন করতে পারো, ওয়েস্টার্ন ড্রেসটা থেকে বিরত থাকবে ইন্টারভিউতে। এবং কম জুয়েলারি, কম জিনিস ব্যবহার করার চেষ্টা করবে, কারণ ত্রিপুরা পুলিশ একদম ত্রিপুরার গর্ব। সেখানে তোমরা সার্ভিস দিতে যাচ্ছ, সেখানে তোমরা নিজের যে এই ব্যক্তিত্বটা সেটা প্রকাশ করতে যাচ্ছ, একটু স্টাইল বা একটু নিজেকে একটু ওভার স্মার্ট জিনিস যাতে না লাগে, একটু নিজেকে শান্তশিষ্ট ভদ্র মতো লাগে। শুধুমাত্র ইন্টারভিউ দিনের জন্য, বাকি দিনের জন্য বলছি না। সবাই চঞ্চল, সবাই গল্প, আজকালকার দিনে চঞ্চল মনে খারাপ নয়, সবাই আনন্দ বা চলতে চাই, সবাই একটু স্টাইল সব কিছুই করে, কিন্তু ইন্টারভিউ দিনের জন্য জাস্ট ছেড়ে দেবে। এবং কোনো প্রকার ঘাবড়াবে না, একদম নর্মাল সব কোশ্চেন যত সম্ভব পারে ততটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, সাজিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং কোনো কিছু জিজ্ঞেস করলে তার শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করবে। এটা যদি বেশি কিছু বলতে যাও সেখান থেকে কিন্তু তার উত্তর বা অনেকগুলো কোশ্চেন বেরোবে। এবং আমি যেটা বলেছি, খাওয়া দাওয়াটা মানে সাবলীল রাখো, নর্মাল খাওয়া দাওয়া করে তেলাক্ত খাবার খাবে না, আর টাইমের আগে যাওয়ার চেষ্টা করবে। এবং সেখানে গিয়ে আগে যারা ইন্টারভিউ বোর্ডে গিয়েছে, যারা ইন্টারভিউ করেছে, তারা থেকে যদি কিছু কালেক্ট করতে হলে কী ধরনের কোশ্চেন করা হচ্ছে সেটাও তোমার মঙ্গলে আসবে। আর ইন্টারভিউতে কিন্তু একজন বসবে না, 3-4জন 5জন বসবে, একজন এক ধরনের কোশ্চেন করা হবে, সবার কাছে কিন্তু মার্কস থাকবে, সবাই কিন্তু তোমাকে মার্কস দেবে। তাই যে কোশ্চেনটা করবে ওনার দিকে চেয়ে, ওনার দিকে সাবলীলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যাতে তাদের মানে তোমার যাতে তোমার বিষয় যাতে পজিটিভনেস আয় পড়ে। আর প্রথম যে 1-2টা কোশ্চেন করা হবে না, এর থেকেই তোমার এই পুরো ইন্টারভিউর মাপকাঠি নির্ধারিত হয়ে যাবে। তাই প্রথম কোশ্চেনগুলি একটু ভালোভাবে বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। শেষ সময়ে আর কিছু বলছি না, তোমরা প্রিপারেশন, তোমাদের বেস্ট অফ লাক থাকবে। আর তোমরা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হয়েছে সেগুলি আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আমরা আমাদের ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল মেইল আইডিটা দিয়ে দেবো, স্টাডিজ অফ ত্রিপুরা, সেখানে তোমরা কোশ্চেনগুলি শেয়ার করতে পারো। আমরা ফেসবুক পেজের আইডিটা দিয়ে দেবো, সেখানে তুমি তোমাদের কোশ্চেনগুলো শেয়ার করতে পারো। আমরা ফেসবুক যে অ্যাকাউন্টস আছে, একটা পেজ আছে, সেই পেজের লিঙ্ক দিয়ে দেবো, একটা অ্যাকাউন্টস আছে ফেসবুক, সেটার লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমাদের যে বক্তব্য সেগুলি পেশ করতে পারো। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের কী কী কোশ্চেন করা হয়েছে সেগুলি যেন জানাতে পারো। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইন্টারভিউতে কী কোশ্চেন করা হয়েছে, কী কোশ্চেন করা হতে পারে, কী কোশ্চেন যারা ক্যান্ডিডেট গিয়েছে তাদের কী কোশ্চেন করা হয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করবো। তোমাদের সহযোগিতা কাম্য। আশা করি তোমরা তোমাদের মূল্যবান ইন্টারভিউ কোশ্চেনগুলো আমাদের সাথে শেয়ার করবে, এবং আমরা সেগুলোকে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমার কোশ্চেনগুলো কীভাবে তোমরা উত্তর দিয়েছো, এই উত্তরটি কী হওয়া দরকার, তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে, 10টা কোশ্চেন করেছে, 10টা কোশ্চেন কী উত্তর দিয়েছো, সেটি আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করবো। আশা করি সবাই ইন্টারভিউ ভালোই হবে। অ্যান্ড তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই থাকবে আমাদের সাথে। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে 18-19 এই যে তারিখগুলো ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়েছিল। সবার প্রতি শুভকামনা রইল, সবার ইন্টারভিউ ভালো হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।